বাংলাদেশ সচিবালয়ে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে, পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অতি গুরুত্বপূর্ণ অনেক স্পর্শকাতর ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর জনগণের করণীয় কি, এই জনগণকে একটু ডিফাইন করবো। আগে আমাদের কি করণীয়? আমরা কি জামাত ইসলামের মতো বিবৃতি দেব যে সুষ্ঠু তদন্ত হোক, আমরা দুঃখ প্রকাশ করছি, এই না? এবং সরকারের উদাসীনতা আছে কিনা নিরাপত্তা কর্মীদের, এটা নিয়ে কথা বলবো না পলিটিক্যালি এটা দেখব? আমরা সে আলোচনা করব। দর্শক, জনগণ বলতে বিএনপি এখন ডক্টর ইউনূস সরকারকে শক্তিশালী হয় বা ডক্টর ইউনূস সরকারকে রক্ষা করতে মাঠে নামবে, বড় কিছু করবে, এটা কখনোই নয়। বিএনপি বরং এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত সেটা প্রমাণ করার চেষ্টা করবে। এই জন্যে ডক্টর ইউনূস সরকারের পক্ষে জনগণের করণীয় যখন বলবো, তখন আপনারা ধরে নেবেন যে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামে আসতে পারে, নাও আসতে পারে, তবে শিবির থাকবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সাধারণ মানুষ। এরা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের পক্ষের, 24-এর স্পিরিটের পক্ষের জনতা। অতএব জামাত শিবির, শিক্ষার্থী জনতা, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের করণীয় নিয়ে আমরা আলোচনা করছি। দর্শক, আপনি আপনার মতামত জানাবেন কি করণীয়। এখানে জামাত ইসলামী তদন্তের দাবি করেছে, সরকার তদন্ত কমিশন গঠন করেছে, নানান কথাবার্তা বলা হচ্ছে। আমি প্রথমেই এই কথিত তদন্ত খেলার বিপক্ষে। আপনি কাকে নিয়ে কি তদন্ত করবেন, কার বিরুদ্ধে তদন্ত করবেন? এইসব কমিশন, এগুলো আসলে বাংলাদেশে এখন তেমন একটা কাজে দেয় না, বিশেষ করে তদন্তের ক্ষেত্রে। যেমন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কমিশন গঠিত হয়েছে, সেই কমিশন অলরেডি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। সেই কমিশনকে সরকার সহযোগিতা করবে না। এই কমিশনের মেম্বারদেরকে বিভিন্নভাবে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে দেওয়া হবে এবং যাদের সাক্ষী নেবে অনেকে পাবে না, তাদের অনেকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছিল। কিন্তু সাধারণ জনগণ, সাধারণ বিমানবন্দরের কর্মকর্তারা ঠেকিয়ে দিচ্ছে, ফেসবুক পোস্ট ঠেকিয়ে দিচ্ছে বিডিআর তৎকালীন যিনি মহাপরিচালক ছিলেন তাকে। এটা এই তদন্ত কমিটি বা এগুলো আসলে বর্তমান যে বাস্তবতায় আমরা যাদেরকে সন্দেহ করছি সচিবালয় অগ্নিকাণ্ডের নেপথ্যে, তাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন তেমন কোনো কাজে আসবে না। কমিটি আসবে না, মানে কমিশনই কাজে আসবে না, আর কমিটিতে তো কিছুই না। কমিশন এবং কমিটির মধ্যে অনেক পার্থক্য আছে। তো দর্শক, এই জন্য আমরা মনে করি আমাদের জন্য সময় এসেছে এই যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, ম্যাক্স ওয়েবেরিয়ান যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থায় এই আমলারা পাবলিক সার্ভেন্ট নয়, তারা রুলার হয়ে উঠছে, শাসক হয়ে উঠেছে, তারা স্যার। অতএব এই স্যার প্রথা, এই আমলাতান্ত্রিক ব্যবস্থা, সার্ভেন্টরা এখন রুলার, এটাকে ভেঙে চুরমার করে দিতে হবে। এই সচিবালয়ে আগুন লেগেছে, এই আগুনের জের ধরে আমলাতান্ত্রিক ব্যবস্থায় আঘাত হানতে হবে। এই সিস্টেম চলবে না। এরা কি করেছে আমরা জানি না। বিসিএস ক্যাডার অমুক তমুক, বেতন পায় 35,000 টাকা, 33,000 টাকা শুরুতে, আর তার মধ্যেই সে 50,000 টাকা ভাড়া দিয়ে থাকে, আমরা জানি এগুলো। আরো সহজে যদি বলি, এই সচিবালয়কে আমাদের সংস্কারে হাত দিতে হবে। তবে এই সংস্কার এই কমিশনের সংস্কার না, কোন সংস্কার সেদিকেও আমি আসছি। বাংলাদেশের সবচেয়ে বেশি পাপ হয় কোথায়, সবচেয়ে বেশি দুর্নীতি হয় কোথায়? এর উত্তর পাবেন আপনি সচিবালয়। সচিবালয় সবচেয়ে বড় পাপের জায়গা, দুর্নীতির জায়গা, জনগণকে শোষণের জায়গা, ভোগান্তির জায়গা। সব দুর্নীতির বন্দোবস্ত এই সচিবালয়ে বসে হয়। অতএব এই সব পুরনো দুর্নীতির বন্দোবস্ত সব ভেঙে চুরমার করে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। আমরা একটা নতুন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলব, যে ব্যবস্থায় তারা থাকবে সার্ভেন্ট আর জনগণ হবে মালিক। জনগণকে স্যার বলবে, আর প্রয়োজনে জনগণ তাদেরকে ধমক দিবে। আপনি ইউরোপ আমেরিকা যান, পাবলিক সার্ভিসের অবস্থা এরকমই, পাবলিক সার্ভেন্ট। এই জন্য এইসব সরকারি চাকরিতে অনেকের আগ্রহ নেই। যারা দেশের সেবা করতে চায়, মানুষের সেবা করতে চায়, তারাই এই সরকারি চাকরি করে। কিন্তু যারা ধনী হতে চায়, বিলাসী জীবনযাপন করতে চায়, লাইফের একটা সিকিউরিটি চায়, তারা এইসব চাকরিতে যায় না, তারা ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু করে। তো বাংলাদেশি পাবলিক সার্ভিসের বা এইসব চাকরি গুরুত্ব আমরা কমিয়ে দিতে চাই। এটা অন্য 10টা চাকরির মতো একটা চাকরি। আপনি দোকানদারি করে মাসে 1 লক্ষ টাকা পেলেও যা, ওই সচিবালয়ে চাকরি করে
আপনি উপসচিব অমুক তমুক চাকরি করে 1 লক্ষ টাকা পেলেও আপনি তা সমান মর্যাদা, বরং এখানে আপনি আর জনগণের ধমক খেতে হয় ভুল ত্রুটি করলে। আর দোকানদার আপনি চাইলে দোকান খুলবেন, না চাইলে না খুলবেন। এটা নিয়ে তো মাতব্বরি দেখানোর কিছু নেই। এই পুরনো ব্যবস্থাটাকে আমাদের ভেঙে ফেলতে হবে। এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে মানে শিক্ষার্থীদেরকে বিপ্লবের দিকে যেতে হবে। এই সচিবালয় প্রয়োজনে ঘেরাও করতে হবে, সব কাঠামো ভেঙে দিতে হবে, এগুলো থাকতে পারবে না। দেখেন, আপনি যে কোনো সংস্কার যদি করতে চান, অবশ্যই একটা গোষ্ঠী এতে অ্যাফেক্টেড হবে এবং তারা তাদের স্বার্থের জন্য রাজপথে নেমে পড়বে। এই জন্য বিসিএস অ্যাডমিনরা রাজপথে নেমে পড়েছে। এমনকি সংস্কার কমিশনের প্রধানেরই পদত্যাগ চাচ্ছে, তাকে সংস্কার করতে দিচ্ছে না। বুঝতে পারছেন ঘটনা কি দর্শক? অতএব দর্শক, বিপ্লবের কোনো বিকল্প নেই। একটা বিপ্লব, আপনার ফ্রান্স রেভলিউশনের ইতিহাস পড়েছেন না? টোটাল ফ্রান্সের কাঠামো সবকিছু পরিবর্তন করে দিয়েছে। বা চায়নার যে কালচারাল রেভলিউশন, এরকম ম্যাসিভ পরিবর্তন দরকার, ম্যাসিভ রেভলিউশন দরকার, নইলে জনগণ শান্তিতে পাবে না। এইসব সরকারের যে গতানুগতিক সংস্কার প্রক্রিয়া, কমিশন গঠন করে সুপারিশ, আবার সেই সুপারিশে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে সেগুলো বাস্তবায়ন করে, এগুলোর মাধ্যমে ভাই জনগণ মুক্তি পাবে না। এগুলো কিচ্ছু না, এগুলো তো করতেই দিবে না ওই বিসিএস অ্যাডমিনরা। দেখেন না কিভাবে ঠেকিয়ে দিচ্ছে তারা, কলম বিরতি অমুক তমুক। অতএব বিপ্লবের কোনো বিকল্প নেই, আসুন বিপ্লব করি। একই সাথে সরকার একটা কাজ করতে পারে। আপনাদের নিঃসন্দেহে মনে হয় 2016 সালে তুরস্কে একটি সেনা অভ্যুত্থান চেষ্টা হয়েছিল, যেটা ব্যর্থ হয়েছিল। তখন তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয় এই অভ্যুত্থান চেষ্টা একটা গ্রুপের অনুসারীরা করে, প্রতিপক্ষ এরদোগানের। এবং এই অভ্যুত্থানের পর প্রায় 1.5 লক্ষ চাকরিজীবীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অভ্যুত্থানের জন্য ট্যাঙ্ক নিয়ে মাঠে নেমেছিল অল্প কিছু সেনা, কিন্তু 1.5 লক্ষ চাকরিজীবীকে, তার মধ্যে শিক্ষক, ডাক্তার, জুডিশিয়ারির লোকজন ছিল, এই আমলারা ছিল, তাদের চাকরি থেকে, সেনাবাহিনী ছিল, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যেটা মোট কর্মকর্তাদের প্রায় 10% চাকরি থেকে একেবারে নট হয়ে গিয়েছিল। সেনাবাহিনীর প্রায় 1000-এর উপর 1012 জন সদস্যকে, 10,012 জন সদস্যকে এবং বিচার বিভাগের 1481 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। বন্ধ করে দেওয়া হয় 15টি বিশ্ববিদ্যালয়, 1043টি প্রাইভেট স্কুল, 1229টি দাতব্য প্রতিষ্ঠান ও সংস্থা, 19টি ট্রেড ইউনিয়ন, 35টি মেডিকেল প্রতিষ্ঠান, 16টি টিভি চ্যানেল, 23টি রেডিও স্টেশন, 45টি দৈনিক নিউজ পেপার এবং 15টি ম্যাগাজিন এবং আরো বিভিন্ন প্রতিষ্ঠান। আপনি চিন্তা করেন, এই ধরনের প্রতিবিপ্লব ঠেকাতে বা এগুলো ঠেকানো এত সহজ কথা নয়। তুরস্কের মতো স্টেবল কান্ট্রিতেই এত কিছু করতে হয়েছে, যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে চেষ্টা। আর ক্ষমতায় যারা 15 বছর ছিল তারা কি করে গেছে, আর তারা যে কত কিছু করতে পারে, এতে যে কি পরিমাণ চাকরিচ্যুতি, কি পরিমাণ ব্যবস্থা নেওয়া দরকার, কিছু হয়েছে? কয়জনের চাকরি গিয়েছে? কারো চাকরি যায় নাই। যে নিজ থেকে পালিয়ে গিয়েছে সে গেছে শুধু, আর 2-1 সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এমনিতেই অবসরে যেত, এখন মরা মানুষকে মেরে কি লাভ? তো দর্শক, এই হচ্ছে অবস্থা। এটা একটা, এখান থেকে সরকার শিক্ষা নিতে পারে কি করণীয়। আরো অনেক পরামর্শ আছে। ঘরের শত্রু বিভীষণ, সচিবালয়ে আগুন কোনো তুচ্ছ বিষয় নয়। 24 ঘন্টা আলটিমেটাম বা 4 জানুয়ারি ঘোষণার সাথে সম্পৃক্ত থাকতে পারে। এর মানে ওই আমলাদেরকে সন্দেহ করছে। কেউ কেউ পরামর্শ দিচ্ছেন, যেহেতু আপনারা তাদের দৌড়ের উপর রাখেন নাই, তাই এখন তারাই আপনাদেরকে দৌড়ের উপর রাখবে। কি বোঝা যায় এ থেকে? আসলে আমলাদেরকে সাইজ করতে হবে, আমলাতন্ত্রকে সাইজ করতে হবে, এদেরকে গুরুত্বহীন করতে হবে, এদেরকে সার্ভেন্ট বানাতে হবে। বিপ্লবের যতটুকু শক্তি অবশিষ্ট আছে তা দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, এই পরামর্শ অনেকে দিচ্ছে। আর মানে আমাদের বিপ্লব, পূর্ণাঙ্গ বিপ্লব করতে হবে। ফ্রেঞ্চ রেভলিউশন, চীনের কালচারাল রেভলিউশন বা আরো কত অরেঞ্জ রেভলিউশন, মানে বিপ্লব করতে হবে। সব এক্সিস্টিং কাঠামো ভেঙে চুরমার করে দিবে, নতুন সংবিধান লাগবে। এইসব কমিশন দিয়ে এগুলো সাহায্য হবে না। আসুন আমরা সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে এটা আমরা ট্রাই করে দেখি।